জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি সিজন 2-তে আর ইউ ফেমাসের। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্নভাবে উপস্থাপনা থাকে, ভিন্নভাবে আমাদের নানান ধরনের উপকরণ এবং পর্সাগুলো সাজিয়ে রাখি আপনাদের জন্য, এবং সেটি সাজানোর ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকেন বেশ কয়েকজন সারথি, যাদের সাথে গল্প হয়, আড্ডা হয়। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, এবং আপনি সাথে থাকতে পারবেন সেই আয়োজনে এবং সেই আড্ডাতে। আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য, আপনার যে কোনো ধরনের প্রশ্ন আপনি কিন্তু জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা আপনার হয়ে সেই প্রশ্নটা জেনে নেব এবং আপনার হয়ে সেই প্রশ্নের উত্তর কিংবা মন্তব্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। ফলে সাথে থাকুন আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। এবং আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ভীষণ গুণী মানুষ তো অবশ্যই, এবং আপনাদের অনেকেরই পছন্দের মানুষ, আমারও ভীষণ পছন্দের। এবং তাদের সাথে এখন আসলে আমাদের পরিচয়টা হয়ে যাক। আমাদের সাথে যুক্ত রয়েছেন বিপ্লব হায়দার, লেখক এবং পরিচালক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমিও ভালো আছি আপনাকে পেয়ে। এবং আমি আরেকজনের কথা বলতে চাই, যে মানুষটিকে আসলে আমরা দেখে দেখে বড় হয়েছি, এবং যে মানুষটির কাজ আমাদেরকে ভালো লাগা তৈরি করেছে, এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তিনি তার অবস্থান আলাদাভাবে জানান দিয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার কাজের মাধ্যমে। গোলাম ফরিদা ছন্দা, অভিনয় শিল্পী, কেমন আছেন? খুব ভালো আছি। এত সুন্দর করে বললে যে এখন আমার ভালো লাগা বেড়ে আর দ্বিগুণ হয়ে গেল। না, অবশ্যই। আপনি যেহেতু বাংলাদেশকে দীর্ঘদিন ধরে আপনি আপনার কাজের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আপনার মাধ্যমে অনেক কাজ পেয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো লাগার এবং চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই। দর্শক, আমি যে মানুষটির কথা এখন বলবো সেই মানুষটি তো দারুণভাবে জনপ্রিয়, এবং তিনি তার যে জায়গাটি সেটি আলাদাভাবে পরিচিত করেছেন শুধুমাত্র তার কাজের মাধ্যমে। মানুষটা দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, কিন্তু আমি জানি মানুষটা শুধুমাত্র তার কাজের মাধ্যমে এবং অসাধারণ পরিশ্রমের মাধ্যমে তিনি আলাদা জায়গাটা করেছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরফান সাজ্জাদ, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে। আমরা এই আয়োজনটা শুরু করি সেই কমন একটা প্রশ্ন দিয়ে, এবং আপনাকে সেই প্রশ্নটা আমি করতে চাই। ইরফান সাজ্জাদ, আর ইউ ফেমাস? হ্যাঁ, এইটাই আমরা একটু আগে একজনকে আস্ক করছিলাম, আর উই ফেমাস। বোধহয় কিছুটা, নাহলে তো এখানে ইনভাইটেড হতাম না। ওরকম ভাবে আমরা আসলে ভাবতেও চাই না, একদমই ভাবতে চাই না। আমরা প্রথম দিকে একটা কথা বলেছি, নিশ্চয়ই শুনতে পেরেছেন, যে আমরা বলতে চাই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ তার কাজের মাধ্যমে। বিশেষ করে আমি প্রত্যেকে আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দেওয়ার সময় আমি কাজের বর্ণনাটা দিচ্ছিলাম, এবং আমরা বিশ্বাস করি যে কাজটাই মানুষকে আসলে আলাদা করে দেয়। আমরা তো সবাই দেখতে এক এক রকম, দেখতে নানান রকম হয়ে থাকি, কিন্তু আমি আলাদাভাবে আইডেন্টিফাইড কেন হয় মানুষ? তার কাজের মাধ্যমে, তার কাজটা মনে রাখার মাধ্যমে। ফলে আমরা বিশ্বাস করি আপনার কাজ আমাদের মনে রাখে, আমাদেরকে ভালো লাগা তৈরি করে, অনুপ্রেরণা দেয়, কাঁদায়, হাসায়, মজা দেয়। এই কাজগুলো তো আপনারাই করেন। অবশ্যই, সেটাই। অ্যাকচুয়ালি মানে আমার কাছেও সেটাই মনে হয় যে আমরা যে কাজটা করি সেই কাজটা যদি মানুষের ভালো লাগে, মানুষকে, যেটা আপনি বললেন যে কাঁদায়, হাসায়, তো ওই পারপাসগুলো যদি আমরা সার্ভ করতে পারি, তাহলে তো আমরা মানে কাজের জায়গা থেকে তো যে যার ক্ষেত্রে অবশ্যই ফেমাস, কিন্তু প্রত্যেকেই আসলে প্রত্যেকের জায়গা থেকে ফেমাস। আমরা কিন্তু একটু অসাধারণ। আমাকে প্রশ্নটা করতে হয়, আর ইউ ফেমাস? এটা আসলে আমি ওভাবে ভাবতে চাই না যে আই এম ফেমাস, বাট মানুষ যখন ভালোবাসে, দর্শক যখন বলে যে আপনার এই নাটকটি না দেখলে রাতে ঘুম আসে না, না দেখে ঘুমাতে পারি না, তখন মনে হয় যে বোধ হয় এতদিনের চেষ্টা বা এতদিনের কাজ করা মনে হয় মানুষের মনে একটু ভালো লাগা জন্মাতে পেরেছে। সো যদি এটাকে ফেমাস বলা হয় তো ফেমাস, বাট বিপ্লব হায়দার, আপনার কাছেও একই প্রশ্ন, আর ইউ ফেমাস? এখনো হয়নি, আচ্ছা, পথে আছি।
আচ্ছা হাঁটছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তো প্রত্যাশা করি, আমাদের দোয়াও থাকবে আপনাদের জন্য, নিরঙ্কুশ দোয়া, এবং সেই দোয়ার মাধ্যমে আপনারা ফেমাস হলে আমরা ভালো থাকি। আমরা ভালো থাকার পেছনের গল্পটা হচ্ছে যে আমরা তো সম্মিলিতভাবে আমরা বাংলাদেশ, ফলে আপনারা আপনাদের দিন শেষে কাজটার মাধ্যমে বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করেন, সেটা আসলে দিন শেষে যোগ ফলে বাংলাদেশের ঘরে যুক্ত হয় যে আচ্ছা ঠিক আছে এটা টিক মার্ক ফর বাংলাদেশ। সো আপনারা সেই ধরনের একটা টিক মার্ক নিয়ে এসেছেন, যেটি আগামী 29 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আগামী 29 তারিখে আমরা যে 3 জন মানুষের সাথে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তাদের একটি কাজ আছে। নিশ্চয়ই সেই কাজটি, তাদের শব্দটা আমি বলার পেছনে এই কারণটা হচ্ছে এরকম যে তারা একটার পিছনে এফোর্ট দিয়েছে, কিন্তু দিন শেষে কাজটা আমার আপনার সবার, কারণ এটা বাংলাদেশের কাজ। ফলে সেই কাজটি যখন বাংলাদেশের, আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে, ছোট একটা দায়িত্ব, সেটি হচ্ছে আপনি হলে গিয়ে সেই কাজটি দেখবেন। সেটি হচ্ছে একটি সিনেমা যেটির নাম হচ্ছে ভয়াল, এবং ভয়াল আসছে আগামী 29 তারিখে, যিনি নির্দেশনা দিয়েছেন বিপ্লব হায়দার। এবং আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে ভয়াল, এটা ব্যাপারটা কি, সিনেমাটা আসলে কি কেন্দ্রিক? আমি যদিও জানি অল্প করে, ছোট ছোট করে একটু পড়াশোনার মাধ্যমে, কিন্তু আমি ব্যাপারটা পুরোটাই আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ভয়াল নামকরণের সাথে গল্পের বেশ একটা মিল আশা করি দর্শক পাবে। আচ্ছা, ভয়াল মানেই আমরা কিন্তু অনেক কিছু ভাবি, যে ভয়ানক কিছু, খারাপ কিছু। রাইট। আসলে অতপ্রতভাবেই মানুষের লাইফে এরকম ছোটখাটো খারাপ কিছু থাকে, ভয়ানক কিছু ঘটে। আসলে আমার গল্পটি হচ্ছে নিটল একটা প্রেমের গল্প, একটা পরিবারের গল্প। আচ্ছা। আর বিশেষ করে আমি যেখানে মানে সিনেমাটা চিত্রায়িত হয়েছে, এটা দুর্গম এক পাহাড়ি জনপদে, এবং যে জনপথে এখনো যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ওখানকার মানে যোগাযোগ, মানে নেটওয়ার্ক তো থাকেই না, বৃষ্টির দিন হলে খুবই কষ্টের ওখানকার মানুষ। আর বিশেষ করে খাসিয়াপুঞ্জিতে শুট করেছি, ওখানকার জীবনযাত্রা। আচ্ছা, আমি একটু শুটিং প্লেসটা পরে জানবো। আমি জানতে চাই ভয়াল নামকরণটা কেন হলো, এবং আপনারা বলছেন এটার একটা ব্র্যান্ডিং করছেন, এটা প্রাপ্তবয়স্কদের সিনেমা, মানে এই ব্র্যান্ডিংটা এটা আসলে আমরা ওইভাবে আমরা বলিনি। আচ্ছা। আর সেন্সরের পক্ষ থেকেও যে বয়স্ক অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক বা 18+ এ ধরনের কোনো তকমা আমাকে দেওয়া হয়নি। আচ্ছা। হ্যাঁ, তো এটা আসলে আমাদের ভয়াল চলচ্চিত্র, বর্তমান গভর্নমেন্ট এই সার্টিফিকেশন বোর্ড প্রথম চলচ্চিত্র ওরা প্রদর্শন করে, এটা ওরা দেখে। তো ওখান থেকেই মানে যখন আমার সিনেমাটা দেখে এবং সেন্সর বোর্ড থেকে বলা হয় যে এর সার্টিফিকেট দিয়ে দিলাম, বা সিনেমাটা ভালো লেগেছে, ভালো হয়েছে, এটা প্রদর্শনী যোগ্য, হঠাৎ করে কয়েকটা অনলাইন পত্রিকা আমরা খেয়াল করি, আচ্ছা, যে 18+ বলে মানে চলচ্চিত্রের তকমা দেয়া হচ্ছে। আচ্ছা। তো ওখানে আমরা একটু বিব্রতকর একটা পরিস্থিতি পড়লাম, যে হঠাৎ করে 18+ আমাদের দেশে তো একটা ইতিহাস গড়ার মতো বিষয়, এরকম তো ঘটেনি কখনো। রাইট। তো তখন এটা নিয়েও মাঝখানে একটু সেন্সরের জায়গা থেকে একটু ঝামেলা পোহাতে হয়েছে আমাদেরকে। ওরা একটু ভুল বুঝেছে যে আমরা এরকম তকমা তো দেইনি, কিন্তু আপনারা প্রচার করছেন কেন এরকম। আসলে আমরা তো করছি না। আচ্ছা। ওই তকমা যারা দিয়েছে সেখান থেকেই বিভিন্ন তকমাওয়ালারা প্রচারটা করছে। মানে কেন ঠিক এই যে আপনি শেষ করবেন আরেকটা? না, আমি এটা যেমন হ্যাঁ, এটা আমার মনে হয় যে যেদিনকার মানে যেই দিনটাতে আসলে সিনেমাটার সার্টিফিকেশনের জায়গায় ওরা সাইন করে বা জিনিসটা রিলিজ করে, ওইখানে কিছু সাংবাদিক ছিল আমার কাছে, মানে এটা আমার ধারণা। তো ওখানে আমার চলচ্চিত্রে যে জিনিসগুলো আমি তুলে ধরেছি, বিশেষ করে গল্পের জায়গা থেকে কিছু ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু ব্যাপার আছে, যেটা আসলে আমরা আমাদের খুব পরিচিত, কাছে দেখলে মনে হবে যে এটা আমরা জানি বা দেখেছি, আশপাশের গল্পই। তো ওই জায়গা থেকে হয়তো বা কোনো ধরনের কোনো ব্যক্তির মনে হয়েছে যে এটা 18+ বলা যায়, এই নিউজ করে দাও, করে দিল, এইরকম ঘটনা ঘটেছে। আসলে ভয়াল গল্পটা হচ্ছে জীবনের কথা বলে, গতানুগতিকের বাইরে গিয়ে কিন্তু চেষ্টা করেছি গল্প বলার, চিত্রনাট্য করার। এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশে সাধারণত যে কমার্শিয়াল ঘরানার সিনেমা হয়, তার থেকে একটু নিজেকে আলাদা করে চিন্তা করেছি। আচ্ছা। যে গল্পটি আমি এভাবে দেখাতে চাই। প্রেমটা যেখানে দেখিয়েছি, প্রেমটা একটু আলাদা করেই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করেছি। আবার পারিবারিক যখন জায়গায়, পরিবারের গঠনমূলক জায়গায় যখন আসছি, তখন ওভাবেই চিন্তা করেছি যে না, পরিবারটা এটা ওর সাথেও যেন মানুষ কানেক্ট করতে পারে, যেটাই আমাদের পাশের বাড়ির গল্প।
আমি আর আলাদা জায়গায় একটা কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে ইরফান সাজ্জাদের তো হিউজ ক্রাশ আছে, অনেক নারী ভক্ত আছে তার, মানে এবং তাকে ভীষণভাবে পছন্দ করে এমন অনেক মানুষ আছে। সেই মানুষটার কাছে যখন এই বার্তাটা পৌঁছায় যায় 18+ একটা সিনেমা নিয়ে আসছে, এটা আপনার দ্বিতীয় সিনেমা এবং ব্র্যান্ডিংটা হয়ে গেছে। আমি যখন দেখছিলাম আসলে নিউজ পত্রিকাগুলো বিভিন্ন সংবাদের হেডলাইনটা, প্রাপ্তবয়স্ক সিনেমা ভয়াল, প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা নিয়ে আসছেন 18+ বিপ্লব হায়দার। হ্যাঁ, মানে এটা আপনার কাছে মেসেজটা কেমন লেগেছে এবং আপনার ভক্ত এটা হলো অনুসারীরা? হচ্ছে আমার কাছে মনে হয় যে যখন কিনা বাংলাদেশে প্রথম ফ্লাইওভার তৈরি হয় মহাখালীতে, হ্যাঁ, তখন কিন্তু মহাখালীতে ফ্লাইওভার দেখার জন্য পুরো দেশ থেকে মানুষ এসেছিল। মানে ফ্লাইওভারে দেখা যেত, ফ্লাইওভারে মানুষ বেড়াতে যেত, যে গাড়ি যেতে পারতো না, হিউজ মানুষের ভিড়। সো বাংলাদেশে যখন প্রথম সেন্সর সার্টিফিকেশন বোর্ড তৈরি হলো এবং তারা প্রথমেই মুভিটা দেখলো ভয়াল। সো ডেফিনেটলি বাংলাদেশের প্রথম সেন্সর সার্টিফিকেশন বোর্ড, তারা প্রথম কোন মুভিটা দেখছে এটা নিয়ে তো সাংবাদিকদের একটা আগ্রহ থাকবে, রাইট। সো সেই জায়গা থেকে এটাতে গ্রেডিং সিস্টেম, সে ফর এক্সাম্পল প্রত্যেকটা সিনেমাকে একটা গ্রেড দেওয়া হয়। তো সেই জায়গা থেকে ওরা মেবি, আমি তারপর এটা সাংবাদিকদের কাছ থেকে শোনা যেটা গ্রেড এ পাওয়া, দ্যাট মিনস ওয়ার্ড এটাতে একটা কনসার্ন আছে, ডোমেস্টিক ভায়োলেন্স আছে, এটা মেবি 18+ ওর সামথিং এরকম কিছু একটা। এখন এমন একটা যুগে আমরা বাস করি, প্রত্যেকটা নিউজে যদি আপনি একটা সুরসুরি না পান তাহলে নিউজে ক্লিক বিটটা হয় না। কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল বা যারা অনলাইন নিউজ পোর্টাল আছে তারা ভেবেছে ভাই এটা তো 18+। সো এখন 18+ মিনস ওয়ার্ড, এখন যদি আমি 18+ বলতে পার্টিকুলারলি একটা বিষয়কে চিন্তা করি সবসময়, আসল বিষয়টা তা না। ডোমেস্টিক ভায়োলেন্স 18+, আমি যদি স্ল্যাং ইউজ করি একটা গল্পে বা আমার যদি বিভৎস কিছু দৃশ্য থাকে তাহলেও কিন্তু একটা কনসার্নের জায়গা থাকে। এখন আমরা যেটা হয় যে হয়তো যারা এটাকে স্প্রেড করেছে প্রাপ্তবয়স্কদের ছবি, তারা আসলে এই জিনিসটা একটু অন্যভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন। এখন দিন শেষে আমার কাছে মনে হয় যে এটা নেগেটিভ মার্কেটিং হোক বা আমরা যেভাবে বলতে চাচ্ছি পজিটিভ মার্কেটিং হোক, সব মার্কেটিংই মার্কেটিং, বাট আমার কথা হলো দিন শেষে আমরা একটা দুর্দান্ত একটা ছবি দেখাতে চাই মানুষকে। আর আপনি যেটা বলছেন যে অডিয়েন্স আমার যারা আছে তারা কিভাবে, আমি বিব্রত হওয়ার কিছু নাই, কারণ আমার কাছে মনে হয় যে এত বছরের কাজ করে আমি যে ইমেজটা আমি তৈরি করেছি, আমার কাছে মনে হয় যে যারা আমার ফলোয়ার বা যারা আমাকে পছন্দ করে তারা আমাকে অবশ্যই ট্রাস্ট করে, তারা জানে আসলে আমি কতটুকু করতে পারি। সো সেই ট্রাস্ট জায়গা থেকে আই হোপ তারা মিসআন্ডারস্ট্যান্ড করেনি এবং তারা হয়তো সিনেমা হলে আসবে। একদমই গোলাম ফরিদা ছন্দ, আপনার কাছে জানতে চাওয়া, আমি আসলে দর্শক হিসেবে কেন ভয়ালটা দেখবো, আমি কেন হলে সিনেমা গিয়ে আমার টাকা খরচ করে আমি এই সিনেমাটা দেখবো? এটা হচ্ছে মানে আমার কাছে যেটা মনে হয় যে টিজারটা যেভাবে বেরিয়েছে, গানগুলো বেরিয়েছে এবং আমরা তো আসলে হয় কি এখানে আমাদের মার্কেটটা ছোট এবং আমরা দু একজন সুপারস্টার কেন্দ্রিক মানে হয়ে যাচ্ছি, যে আমরা ওই দু একজনের ছবি আমরা দেখতে যাই, তো তার বাইরেও তো ছবি হচ্ছে। এখন ছবি তো আমাদেরকে দেখতে হবে, ছবি যদি আমরা না দেখতে যাই তাহলে আমরা যাচাইটা করব কি করে যে এত বাজেট, বিগ বাজেটের ছবির আসলে দিন শেষে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, আর যেই বাজেট ছবির জন্য অল্প বা ওর চেয়ে অনেক একটু কম বাজেটে যে ছবিগুলো হয় তারাও যে আসলে চেষ্টাটা করে অনেস্টলি ছবিটা ভালো করার জন্য ওই জায়গা থেকে, তো তারাই বা কি করলো। তো এটা তো আসলে তুলনা করার জন্য হলেও দেখতে যাওয়া উচিত আমার কাছে মনে হয়। যদি আমরা দেখতেই না যাই তাহলে আমরা যাচাই করব কেমন করে? আমার মনে হয় সেই জায়গা থেকে দেখতে যাওয়া উচিত প্রতিটা দর্শকের। মানে হলে না গিয়ে আসলে ছবিকে শুধু বলে লাভ নাই যে এটা কি করলো, এটাই অমুক তমুক সমুক। আমি এখানে একটু পেছনে যেতে চাই, মানে আপনি কি আমাকে ছোট করে জানাবেন আপনার প্রথম হলে যাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল? ও মাই গড, আমি তো আমার ছোটবেলায় আমার যদ্দূর মনে পড়ে যে আমি আমার নানু ভাইয়ার কোলে বসে আমি ফিল্ম দেখেছি। আচ্ছা, সেটা সাদা কালো ছবি এবং সিনেমা হলের নাম মিনার্ভা এবং ছবির নাম ছিল সম্ভবত, মানে এটা আমি আসলে কালচার করেছি পরবর্তীতে যে আসলে ছবিটা কি ছিল, নদের চাঁদ বলে কোনো ছবি, এইরকম একটা ছবি ছিল যেটা কুমির হয়ে যায়, হিরো ফারুক বা এরকম কেউ বোধহয় কুমির হয়ে যায় পানি ছিটা দিয়ে ওই রকম। এবং সেই নানুর কোলে বসে আমি বিভৎস ভয় নিয়ে যে কুমির হয়ে গেল, মানে মানুষ কুমির হয়ে যায়, এটা অসম্ভব লেগেছিল। মানে ওইভাবে আসলে ছবি দেখা। এবং আমার মনে আছে যে আমরা ঢাকা ছিলাম, ক্যান্টনমেন্টে থাকতাম, ওখান থেকে সিনেমা হলে ছবি দেখার জন্য ওই লোভে কিন্তু আমি এক সপ্তাহের স্কুল ছুটি হলেও আমি নানু বাড়িতে চলে যেতাম, কারণ নানু বাড়ির পাশেই হচ্ছে মিনার্ভা সিনেমা হল। এখন সেখানে যে আমার মামার কোলে বসে, আমার আন্টির কোলে বসে বা নানুর কোলে বসে একটা সিনেমা দেখতে হবে, ছুটির ঘন্টা বা এইরকম, যে এই ধরনের ছবিগুলো তখন আমরা দেখতাম হলে গিয়ে।
কিন্তু আমি আজকে একটু তো আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। দীর্ঘ সময় আপনি কাজ করেছেন, আমরা যেটাকে বলি আসলে কথিতভাবে ছোট পর্দা বলা হয়। হ্যাঁ, আমি জানি যে সব পর্দায় সব জায়গাতেই দারুণভাবে এফোর্ট দিতে হয়। যেহেতু আপনাকে মেনশন করার জন্য, বোঝানোর জন্য বলছি ছোট পর্দা, এটাকে অন্যভাবে নেবেন না। এখন মানে একটা বিগ স্ক্রিনে সবাই একসাথে বসে সিনেমা দেখার সেটার একটা মজা আলাদা। আমরা বলি না যে পপকর্নটা সাথে না থাকলে সিনেমাটা যেমন হয় না, বিগ স্ক্রিনটা না থাকলে হয় না। সেইখানে আপনি একটা দ্বিতীয় সিনেমা, সেই অনুভূতিটা কেমন, এবং সেটার সাথে একটু যুক্ত করে জানতে চাই যে ছোটবেলায় প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা। না, যেটা বললেন ছোট পর্দা এবং বড় পর্দা ডেফিনেটলি ডিফারেন্সটা হিউজ, এটা আলাদা। ছোট পর্দায় যে কাজগুলো হয়, হ্যাঁ হয়তো অনেক সময় আমরা ছোট পর্দায় কিন্তু অনেক ভালো ভালো সিনেমার গল্প বলে দেওয়ার চেষ্টা করি বা বলি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট কম থাকে বলে বা সময়টা কম থাকে বলে ওইভাবে বিগ স্কেলে দেখানোটা পসিবল হয় না। যদিও এখনও অনেক নাটকের বাজেট বেড়েছে, কিন্তু তারপরেও অনেক কিছু লিমিটেশনস থেকেই যায়। আর বড় পর্দা হচ্ছে একটা বড় ক্যানভাস, যেখানে আসলে একটা গল্পকে আরও এলিভেটেডলি দেখানোর সুযোগ থাকে। তো যে কারণে আসলে বড় পর্দায় কাজ করার ইচ্ছেটা বা ওই প্যাশনটা সবার থাকে, একজন নির্মাতারও থাকে, একজন আর্টিস্টেরও থাকে, যে আমার একটা ছবি যাচ্ছে বড় পর্দায় এবং মানুষজন ওই ছবিটা দেখবে। সো এই জায়গা থেকেই কিন্তু আসলে মানে ছবিতে এতদিন পর আবার আসা, এতদিন পর আমার একটা ছবি রিলিজ হচ্ছে, ছবিটার নাম ভয়াল, এবং মাঝখানে লাস্ট আমার ছবি রিলিজ হয়েছিল 2017 সালে। সো এর মধ্যে গ্যাপ নেওয়ার অন্যতম রিজন ছিল এটা, যে নিজেকে তৈরি করা। কারণ আমার কাছে মনে হয়েছে যে বড় পর্দা আমি গেলাম, চাইলাম, অ্যাক্টিং করলাম, বিষয়টা তা না। আমি যদি যাই বা অ্যাক্টিং করি, তাহলে আসলে মানুষের কাছে যাতে ইম্প্যাক্ট লাগতে পারে আমার গল্পটা বা আমার ছবিটা, এই ধরনের গল্পে আসলে আমার অ্যাক্টিং করা উচিত। হোক সেটা অনেক বিগ স্কেলের মুভি, হোক সেটা এটা মিডিয়াম বাজেটের মুভি, বাট আমি গল্পটা মানুষকে দেখাতে চাই শুরুতে। সো সেইটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তো আই হোপ অনেক বছর পর ভয়াল মানুষ দেখবে সিনেমায়, এবং আমি সামহাও আমি আশাবাদী যে মানুষ ছবিটা পছন্দ করবে এবং আমাকেও ডিফারেন্টভাবে দেখবে, এবং যেভাবে বিপ্লব ভাই এটাকে এক্সিকিউট করেছে, সো আই হোপ একটা ডিফারেন্ট এক্সিকিউশন মানুষ দেখবে। এই আর যদি সিনেমা হলের কথা বলেন, আসলে আমাদের জেনারেশন থেকে তো আমরা ছবি পাওয়া থেকে, মানে আমরা যে সময়টা থেকে আসলে ছবি দেখানোর মানে দেখার বয়স হয়েছিল, তখন তো আসলে সিনেমা হল আমরা খুব একটা ওইভাবে ছবি পাই নাই। হ্যাঁ, কারণ অনেক বিশাল একটা টাইম ধরে বাংলাদেশে যে ভালো ছবি হয় এটাই তো আমরা ছোটবেলায় জানতাম না। রাইট, হ্যাঁ। আমার দেখা প্রথম ছবি মানে সিনেমা হলে, তখন ওই সময় আমরা মানে যে সময়টাতে আমরা বড় হয়েছি, তখন সামহাও যারা সিনেমা হলে যায় আমরা তাদেরকে খারাপ ভাবতাম। আমাদেরকে ফ্যামিলি থেকে এটা বলা হয়েছে যে যারা বাংলা সিনেমা দেখতে যায় সিনেমা হলে, দে আর অল ব্যাড পিপলস। একদম তারা ক্লাসের মধ্যে পড়ে না, তারা কোনো ক্লাসে পড়ে না ইভেন। সো যে কারণে কখনো আমার সিনেমা হলেই যাওয়া হয় না। আমার মনে আছে যে আমি প্রথম থিয়েটারে মুভি দেখেছি মাটির ময়না, তাও একটা চিটংয়ে মুসলিম হল নামে একটা হল আছে, যেখানে হচ্ছে নর্মালি বিভিন্ন কনফারেন্স হয়, ওখানে জাস্ট ব্যক্তিগতভাবে শো হয়েছিল। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার প্রথম সিনেমা দেখা, মাটির ময়না। এরপর হচ্ছে সিনেমা হলে বোধহয় অনেক দিন পরে আয়নাবাজি দেখলাম, যখন হচ্ছে মুভি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো, একটা জোয়ার আসলো আস্তে আস্তে, মানে আবার হঠাৎ করে দেবী দেখা শুরু করলাম যখন, কিন্তু এগুলো কিন্তু অনেক ইন্টারভেল পর পর। দ্যাট মিনস হোয়াট, আমরাও ছবিটা দেখতে চাই, কিন্তু আমাদের ছবিটা কোথায়? কিন্তু 90 দশকের শেষ সময়টা থেকে আমি যদি বলি 2012-13 এই সময়টা পর্যন্ত একটা অস্থিরতা গিয়েছে বাংলা সিনেমায়। তারপরে কিংবা তার আগে, এই সময়টার আগে কিন্তু অনেক ভালো সিনেমা হয়েছে। এই সময়ের আগে তো আর জন্মাইনি আমি। আপনি যে সময়টা বলছেন, তো ওই সময়ই তো আসলে আমার সিনেমা দেখার বয়স। ফর এক্সাম্পল, আমার বয়স যখন 15 বছর 16 বছর, তখনই তো আমি আসলে আস্তে আস্তে সিনেমা হলে যাব আমার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে। তো আমার জন্য তো তখন সিনেমা ছিল না। সো আমি যখন সিনেমা দেখার মানে আমি ভাবছি যে আমার উপযুক্ত সিনেমা আছে, ততদিনে তো আমি বড় হয়ে গেছি। সো ছোটবেলায় তো সিনেমা দেখার সুযোগ ছিল না, যেহেতু সিনেমা হলই ছিল না। সো এটা একটা অনেক বড় ক্রাইসিস ছিল আমাদের লাইফে, যারা আমরা একটা প্রশ্ন করা উচিত, ইরফান সাজ্জাদের বয়স কত? হ্যাঁ, না এটা এখন সেটা না জানতে চাই, আমার এটা মানে জানতে চাওয়া উচিত কথার পিঠে হিসেবে, কিন্তু আমি আর অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই। আপনার কাছে একটা পরিসংখ্যানটা দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে ইরফান সাজ্জাদ বলছিলেন 2017 সালে তার প্রথম সিনেমা বের হয়েছিল। আমি যদি সেই প্রেক্ষাপটটা বলি, মানে কোভিডের আগের প্রেক্ষাপটটা, তখনকার সিনেমার প্যাটার্নগুলো, ধরনগুলো একরকম ছিল।
আফটার কোভিড বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, মানুষ আসলে ঝুঁকেছে ওটিটির দিকে এবং মানুষের ওটিটি একটা দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং সেটা শুধুমাত্র পার্টিকুলারলি বাংলাদেশে না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই ওটিটির জনপ্রিয়তা বেড়েছে কোভিডের পরবর্তী সময় থেকে। তখনকার সময় নির্মাতারা সবাই আসলে ওটিটির জন্য কাজ করতেন। আপনি ঠিক কি মনে করে একটা সিনেমার কথা ভাবলেন এখন যেখানে ওটিটির রমরমা ব্যবসা, রমরমা বাণিজ্য, রমরমা জনপ্রিয়তারও চলছে, সেখানে ঠিক সিনেমার দিকে কেন ঝুঁকলেন? প্রথম হচ্ছে আপনার কোভিডের কথা যদি বলি, কোভিডটা আসলে ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমার দিকে কোনো প্রভাব ফেলেনি। আচ্ছা, প্রভাব একবার ফেলেছিল এই আপনার 8-10 পরে, আচ্ছা। কয়েকটা বছর, ওই যে কিছুক্ষণ আগে সাজ্জাদ বললো যেটা, ওই প্রভাবের পরে কিন্তু আমরা কিছু নির্মাতা ট্রাই করছি। আমাদের সিনিয়ররা, আমার ফ্রেন্ডরা, যেমন দেখবেন এর আগে গত 3-4 বছর যাবত কিছু সিনেমা আমরা পাচ্ছি, কোয়ালিটি জায়গা থেকে সার দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেও না, জি একদমই চেষ্টা করছে কোয়ালিটি রেখে, গল্প, আপনার মেকিং, সব দিক থেকেই একটা কোয়ালিটি আসতেছে আমাদের দেশে। এবং কোভিডের পরে সেটা মনে হয় বেশি। কোভিডটাকে আমি নিবই না এখানে, কোভিডের কোনো প্রভাব এটা পড়েনি। আমার পারসেপশন। হ্যাঁ, যাই হোক। তো আর ওটিটি প্ল্যাটফর্মের যেটা বলছেন, এই আসলে এই প্ল্যাটফর্মটা কিন্তু আসলে সারা বিশ্বেই তো হচ্ছে, আমাদের দেশও পার্টিকুলারলি নিয়ে আসছে যে আমরাও শুরু করি। জি, হ্যাঁ, এটার সাথে সিনেমার কোনো প্রভাব ওঠানামার কিছু নেই। আচ্ছা, ওটা আলাদা একটা প্ল্যাটফর্ম। সিনেমাটা আসলে আমি বলবো যে আমরা আমাদের দেশের নির্মাতারা যেটা খেয়াল করছে বা অনুসরণ করছে সেটা সাউথ। Sound. সাউথে গত আচ্ছা। 5 থেকে 7 বছরে আমার দেখা বেশ উন্নতি করেছে, বিশেষ করে মালায়াম। একদম। গল্পের জায়গায়, চিত্রনাট্যের গল্প, জায়গায়, বানান, মেকিং এর making, অদ্ভুত ওরা এক ধরনের, আমি বলবো অনেক, মানে বোম্বে, বলবো যে বোম্বেও এখন আসলে পিছিয়ে ওদের গেছে। কাছাকাছি না, না, পিছায় আছে অনেকটা। ওরা পিছিয়ে আছে। তো আমরা বোম্বে যদি পিছায় থাকে, আমরা কিন্তু এখানে চিন্তা করছি যে না, ওদের সাথে আমরা আগায় যাব, কিন্তু আমাদের কিন্তু ওই চিন্তা করলে ওই অর্থে কিছুই নাই। ওই বিগ বাজেট নাই, বাংলাদেশে বিগ হলও নাই, আমাদের দেশে সর্বোচ্চ 1 থেকে 1.5 হল আছে, তার মধ্যে ডিজিটাল বা যদি বলে যে আধুনিকতার ছোঁয়া লেগেছে 20 থেকে 30টা হলের মধ্যে। তো 20-30টা হল থেকে তো আসলে একটা সিনেমার বাজেট উঠে আনা সম্ভব না। দর্শক রেসপন্সও কম। তো কিন্তু পরিবর্তন যে ঘটবে বা ঘটছে, সেই চেষ্টাটা কিন্তু আমরা করছি। একটাই কারণ যে আমরা যারা মানে সৃষ্টিশীল পাগল মানুষ, আচ্ছা। মানে ফিল্ম নাটক যারা দারুণ পছন্দ adjective। করি, করছি, আমরা কিন্তু চাই যে ও ভালো করছে আমিও করব। বাহ, আমার কাছে positive। মনে হয় এই বিষয়গুলোই বেশি কাজ করেছে আমাদের নির্মাতাদের মধ্যে। আচ্ছা, আমি সিনেমায় আসছি কিন্তু ওই কারণেই, ওই একটাই কারণ যে নাটক করেছি অনেকদিন, সিনেমায় আসবো, সিনেমাটা করতে চাই, সিনেমাটাকে ভালোবাসি আচ্ছা, এবং বেটার কিছু করতে চাই। সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু সিনেমাটা শুরু করেছি এবং গল্পের ধারাবাহিক যে চিন্তাটা চেঞ্জ আসতেছে বাংলাদেশে, গত 3 থেকে 4টা সিনেমা আমি দেখেছি। লাস্ট দেখলাম দরদ, আমাদের মামুনের, জি ভালো করেছে, চেষ্টা করেছে, জি, আমার ভালো লেগেছে। গল্পের কিন্তু একটা চিন্তা আমরা করছি যে একটু ভিন্ন কিছু। আচ্ছা। আপনি হলে গিয়ে সিনেমা দেখেন? লাস্ট দরদ দরদ। দেখলাম। আচ্ছা। এখানে চৌধুরী সাহেব বলে কিছু নাই? আমাদের এখানে আমরা চেষ্টা করেছিলাম যদি কিছু ইনপুট দেওয়া যায় চৌধুরী সাহেব, বাট ওটা নিয়ে ঝগড়া করেছি অবশ্য, আমরা চেষ্টা করছিলাম, বাট এটা ঘটাতে পারি না। পারলে বোধহয় ভালো ব্যর্থ লাগতো আর কি। হয়েছি আমরা। চৌধুরী সাহেব আমাদের নাই। আমরা চেষ্টা করছিলাম, বাট সামহাও হয়নি আর কি। মনে ছিল যে এক ধরনের ব্যতিক্রমিক একটা চিন্তা বা একটা গল্পের মধ্যে একটা ভাবনা আমি মানে ঢোকানো ট্রাই করেছি, যে মানুষ দেখার সময় ওরা ভাববে যে এটা বাংলাদেশের চলচ্চিত্র না, তবে বাংলাদেশের মধ্যে একটা হয় কি, পরিবর্তন আসতেছে সেটাও আমরা ভাববে। একটা ছবি দেখে, সেটা যেখানেই দেখি, সিনেমা হলে দেখি বা যেখানেই দেখি, যে কোনো একটা কাজ দেখার পরে শেষ হয়ে যাওয়ার পরে যদি আমার মাথায়, আমার মননে বা চিন্তায় যদি সেটা পরবর্তী আরো কিছুদিন যদি কাজই না করে, তাহলে আমার কাছে মনে হয় যে সেই ছবি দেখে লাভ নেই, একদম তাই না? কারণ আমাকে তো ভাবাতে হবে। আমি একটা জিনিস দেখলাম আর ভুলে গেলাম, তাহলে তার ওটার কোনো কিছু হলো না। তো আমাদের কাছে মনে হয় যে আমাদের ছবিটা ভাবাবে মানুষকে। আমি ঠিক এখানে আপনার কাছে যদি একটু প্রশ্নটা পরে আসতাম, কিন্তু আমার এখনই মনে হচ্ছে যে প্রশ্নটা জিজ্ঞেস করা দরকার। সেটি হচ্ছে যে আমাদের দেশের যেই বাস্তবতা নিয়ে আপনারা সবাই কাজ করেন, সেটা নিদারুণ একটা ইন্সপিরেশনের গল্প। সেটা নিয়ে আমি না হয় নাই বললাম, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের বিপ্লব ভাই বলছিলেন বিভিন্ন বিষয়ে, আমাদের একটা বড় ধরনের পিছিয়ে থাকা আছে, সেটি হচ্ছে যে চিত্রনাট্যটায়
আমরা কখনো গুরুত্ব দিই না। আপনারা ভালোভাবে কাজ করেন, আমি খুবই দর্শক, আমি অনেক কাঁচা মানুষ, আমি জানি না। অনেক সময় মনে হয় যে আমাদের ফিল্ম মেকাররা কিংবা গল্পের যারা আছেন তারা চিত্রনাট্যটাকে কোনো না কোনোভাবে একটু দূর আড়ালে রাখেন। তারা গল্পটা বলতে চান, কিন্তু চিত্রনাট্য আপনি যে মালায়ালাম মুভিগুলো বলছিলেন, দেখেন যে দ্য ওয়ে দে প্রেজেন্ট, যে তারা কিভাবে গল্পগুলোকে করেন। এখন সেই চিত্রনাট্যের কোনো ধরনের দুর্বলতা কি আপনি দেখেন কিনা, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন? সেটা কি মানে কিসের চিত্রনাট্য, কোনটা? সিনেমার চিত্রনাট্য, যে আমরা প্রেজেন্টেশনের আমাদের আমাদের এখানকার? পিছিয়ে থাকার জায়গাটা কেমন আছে? হ্যাঁ, তা তো কিছু কিছু আছেই। মানে এটা তো এই কিছুদিন আগেও তো মানে ছবি, তো আমি নাম বলতে চাই না, ছবি অনেক ভালো, ছবি মেকিং ভালো, নাম করেছে, যথেষ্ট দর্শক দেখেছে, কিন্তু তারপরেও তো সেখানে কিছু গল্পের কিছু চিত্রনাট্যের হেরফের আছে, যেটা বাস্তব অবাস্তব মিলে গেছে। অনেকেই সেটা নিয়ে সমালোচনা করেছে যে এত সুন্দর দেখতে দেখতে শেষে এসে কি হলো, এটা কোথায় কি হারায় ফেললো, এটা আছে। আমরা আস্তে আস্তে বিপ্লবের সাথে আমি সেই কথাটাই বলছিলাম যে আমাদের এখানে গল্পকার বা চিত্রনাট্যকারের বড়ই অভাব। মানে প্রপার গল্পটা আমরা পাই না, প্রপার চিত্রনাট্যটা পাই না, যে প্রেজেন্টেশনের যে একটা চমৎকার জায়গা থাকতে পারে, সিম্পল একটা গল্প যে প্রেজেন্টেশনের কারণে কোথায় চলে যেতে পারে, সেটা আমাদের এখানে খুব অভাব। মানে আমি জানি না, হোপ ফর দ্য বেস্ট, কখনো না কখনো নিশ্চয়ই আসার দিন শুরু হয়েছে, নিশ্চয়ই আসবে, আরো আসবে। আমরা একটা সময় আমাদের দৃশ্যায়ন নিয়ে চিন্তা করতাম। আমি আপনাদের টিজারটা যখন দেখছিলাম, মানে আমার কাছে দেখেই চোখে শান্তি লাগার মতো হচ্ছে একটা টিজার মনে হচ্ছিল যে না, আচ্ছা অলরেডি ট্রেলার রিলিজ হয়েছে, সময় পেলে এটা দেখে নিন, আই হোপ এটা ভালো লাগবে। আচ্ছা, ফলে আমার একটু আপনার কাছে জানতে চাওয়া, আমি সেখানে বিভিন্ন বিষয় দেখেছি। আমার যদিও একটা বিষয় কি যেন আপনি একটা অরেঞ্জ কালারের কোনো একটা ফতুয়া টাইপের পড়েছিলেন, এটা কেমন জানি চোখে লাগতেছিল, অথবা আমাদের চোখকে এখানে নেয়ার জন্যই আপনি হয়তো এটা পড়েছেন। যেটাই হোক, আমি জাস্ট একটা ছোট মজার অভিজ্ঞতা শুনতে চাই এই সিনেমা শুটিং থেকে। এইটাও একটা মজার অভিজ্ঞতা। আমি খুব কালারফুল ছিলাম পুরো সিনেমায়। Right. অল ক্রেডিট গোস টু বিপ্লব হায়দার। এই জন্যই বলছিলাম হয়তো আমার চোখকে আটকানোর জন্যই। সে বলল যে আমি তোকে এখানে পুরা ডিফারেন্ট দেখতে চাই, কজ হচ্ছে আমরা আরেকটা ছবি করেছি একসাথেই, আলী, এবং আলীর ঠিক 2-3 মাসের মাথায় কিন্তু আমরা ভয়াল সিনেমাটা শুট করেছি বিপ্লব ভাইয়ের সাথে। তো বিপ্লব ভাই আলীতে আমাকে একভাবে দেখেছেন এবং বললো যে আমি এখানে কিন্তু তোকে একবারে ডিফারেন্ট দেখতে চাই, এবং এটার জন্য যা করা লাগে আমার, আমি কি করবেন বলে কি দেখাচ্ছি। এরপর উনি আমাকে কস্টিউম ডিজাইনার সহ ছবি পাঠালো যে আমি কিভাবে দেখতে চাই তোকে। আমি, কারণ এই ছেলেটা যে ক্যারেক্টারটা, হি ইজ সাচ এ নাইস গায়, বাট দিন শেষে আসলে মানুষ ভাববে শুরু থেকে এক ধরনের, কিন্তু ওর ইনার জায়গাটা আসলে খুবই মানে কালারফুল। হি ইজ সাচ এ নাইস গায়। সো ওই ইনার জায়গাটাকে প্রকাশ করার জন্য আমার কাছে মনে হয়েছে এই টেমপ্লেটটা বেছে নেওয়া, আপনার বিভিন্ন কালারফুল কাপড়ের, এবং এই জিনিসটা লোকেশনের সাথে, গ্রিন যেহেতু, হ্যাঁ লোকেশন এত সুন্দর, এবং লোকেশনের সাথে এই ছেলে এবং মেয়ে এবং ওদের কালারফুল কাপড়গুলো এত সুন্দরভাবে মানিয়েছে অন স্ক্রিন। আই হোপ মানুষ এটাও এনজয় করবে, কারণ সিনেমা তো মানুষ অনেক কিছু দেখতে যায়, গল্প দেখতে যায়, মিউজিক দেখতে যায়, ক্যামেরা ওয়ার্ক দেখতে যায়, আপনার সিনিক বিউটিটা দেখতে যায়। তো সবকিছু মিলে মানুষকে একটা মানে চোখে শান্তি দিবে। আপনি যদি বলেন ইন্টারেস্টিং ঘটনা, যখনই কিন্তু আমি কাপড়গুলো পরে ঘুরতাম আমার খুব মজা লাগতো। ইট ওয়াজ দ্য বেস্ট পার্ট। আর মজার ঘটনার চাইতে আমাদের চ্যালেঞ্জিং ঘটনা সবচেয়ে বেশি ছিল, যেটা একটু আগে বললেন যে আমরা শুনতেই পারি, হ্যাঁ দুর্গম জায়গায় আমরা শুট করেছিলাম। সবচেয়ে যেটা ভয়ঙ্কর ঘটনা ছিল হচ্ছে মাঝখানে ওই যে 2 দিন বৃষ্টি পড়ছিল। এখন এমন একটা জায়গায় হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ এমন একটা জায়গায় শুটিং যে এই জায়গায় কোনো রাস্তা নাই, পাহাড় কেটে মাটির রাস্তা বেয়ে যেতে হয় ওদের বাইক ছাড়া, অথবা ওদের স্পেশাল একটা গাড়ি আছে যে চাঁদের গাড়ি, তাও কেউ নর্মালি ওখানে যায় না, খালি শুটিং এর কারণে ওই গাড়িটা আমরা হায়ার করেছিলাম, সে যাওয়া আসা করতো। সো যেটা হলো, তো ওখানে রাস্তাই না আসলে, এত বৃষ্টি আর পাহাড়ি ঢল, ওনাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ। এন্ড ভাইয়ারা কি কাজ করছে ওখানে আমরা জানি না, বিকজ নেটওয়ার্ক নাই। আমরা এখানে কিভাবে আছি তারা জানে না। সো 2 দিন সামহাউ, বিকজ আমরা কিন্তু সেট থেকে প্রতিদিন খাবার তাদের জন্য ক্যাম্পে পাঠানো যেতে হয়, খাবারও পাঠাতে পারছি না, তারা কি খাচ্ছে কিভাবে আছে সেটা তারা জানে না। মানে আমরা কি করব, আমি আর, এবং ওই রাস্তায় গাড়ি নামালে হচ্ছে গাড়ি আটকে যাচ্ছে, চাকা পায়ে হাঁটতে গেলে পা এত মোটা হয়ে যাচ্ছে মাটিতে, আটকে আটকে আটকে, মানে যতটা স্টেপ দেওয়া হয় মাটি গেলে আর পড়ে গেলে তো শেষ। এবং আমার যে শুটগুলো ছিল ওগুলো উনি করতে পারছেন না, এখন আমি ছাড়া ওনারা কি করছেন, কি সিন প্ল্যান হচ্ছে, ক্যাজুয়াল তো উল্টে যাচ্ছে। সো এই সব কিছু আমার 2 দিন তখন মনে হচ্ছে শেট ম্যান, কারণ একটা সিনেমায় একদিন বসে থাকা যেখানে, বা 2-3 ঘন্টা বসে থাকা যেখানে লস, সেখানে 2 দিন আউট অফ কন্ট্যাক্ট থাকা বা যেতে না পারা সেটে, এটা তো হিউজ একটা
মানে টেনশনের বিষয় বাট একদিন তো আমাদের প্যাক আপ করতেও হয়েছে করতে হ্যাঁ Pack up সো করতেও সবকিছু মিলাই এই 2টা দিন খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, কারণ দিন শেষে কমিউনিকেশন যদি না থাকে আপনার সাথে আমার ইউনিটের সাথে, এটা তো ভয়ঙ্কর। তো তারপরে 2 দিন পর যখন বৃষ্টি একটু কমলো, আমরা সেটে গেলাম, দেন শান্তি, সবাই ভালো আছে, সবাই ভালো ছিল, এন্ড দেন আমরা আবার শুটিং শুরু তো সবাই সবার জায়গা থেকে এফোর্টটা দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সেই অ্যাডভেঞ্চারটাই অন স্ক্রিন দেখতে চাই। Exactly. আমরা খুবই মুখিয়ে আছি, আমি জানি যে দর্শকরা মুখিয়ে আছে। গোলাম ফরিদ ছন্দ, আপনার কাছে জানতে চাই যে এই যে সিনেমাটা আসলো, আমরা আমাদের 2টা ব্রেকের আগে আগে আমরা সিনেমার নানা প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি এবং আগেরকার সিনেমা কেমন ছিল সেটা বলেছি, মধ্যের সময়কার অস্থিরতার সময়কার সিনেমা কেমন ছিল সেটা বলেছি, কোভিডের পরে আগে সিনেমার কথা বলেছি। আমরা দেখেছি 2024-এর এই সময়টা, অর্থাৎ গত 3 থেকে 4 মাসের সময়টা একটু ভিন্ন, নতুন বাস্তবতায় নতুন বাংলাদেশের কথা বলছি আমরা, এবং সেখানে সবার প্রত্যাশাটাই একটু বেশি। এবং ভয়াল হচ্ছে যেই কমিটি করা হয়েছিল বা কি বলবো, সেন্সর বোর্ড থেকে আলাদা নতুন নামকরণে যেই কার্যক্রম নেওয়া হয়েছে, সেটি তাদের প্রথম সেন্সর প্রাপ্ত Censor সিনেমা। প্রাপ্ত। ফলে এখানে কি প্রত্যাশা বেশি নাকি চাপটা বেশি, কোনটা বোধ করছেন? দুটোই আছে, কারণ প্রত্যাশা তো অবশ্যই বেশি আর চাপটাও বেশি, কারণ যেহেতু ওই যে বললেন যে একটা সার্টেন টাইম পরে ছবি মানে সিনেমা আবার হলে আসছে, একটা সিনেমা তো চলছে, দরদের কথা বললো, দরদ চলছে, এবং তারপরে পরেই হচ্ছে আমাদের সিনেমা। তো এখানে একটা চাপ তো আছেই আমাদের, যে দর্শকের কতটা কাছাকাছি আমরা যেতে পারবো, সেই জায়গাটা মানে যাওয়াটা একটু তো ডিফিকাল্ট অবশ্যই। যেখান থেকে প্রথমেই আমি বললাম যে বাজেটের ব্যাপার থাকে, বিগ একটা পরিস্থিতির ব্যাপার থাকে, তো সেই জায়গাটা তো ওই ছবি চিন্তা করতে গেলে বা দর্শক যদি ওই ছবিকে চিন্তা করে তাহলে এটা হয়তো কিছুই না সেই জায়গা থেকে। বাট আমরা আমাদের জায়গা থেকে বলবো যে ভয়ালে গল্পটা হিরো, এমন চমৎকার একটা গল্প আছে, চমৎকার লোকেশন আছে, আর্টিস্ট যারা আমরা কাজ করেছি তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা আর্টিস্টকে অন্য পার্সপেক্টিভ থেকে দেখতে পাবে দর্শক, এবং ভয়ালের যে চিত্রনাট্য বা গল্প যেটাই বলি না কেন সেটারও জায়গাটা একেবারে অন্যরকম। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা, চাপ সব কিছুর পাশাপাশি ভরসাটাও আছে, আশাটাও আছে, প্রত্যাশাটা আছে যে আমরা বোধহয় কাছাকাছি যেতে পারবো। আমরা ছোটবেলায় যখন এক্সাম দিতাম তার আগের দিনকার অবস্থা আমাদের সবারই জানা মোটামুটি, আর একদিন পরেই বলা চলে যে ভয়াল আসছে, মানে কেমন বোধ করছেন? ডেফিনেটলি একটু রাশের মধ্যে আছে এবং একটু স্ট্রেসড এবং টেন্সড, বিকজ যেহেতু সিনেমা হলে যাচ্ছে এবং অনেকদিন পরে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে, মানুষ কিভাবে সিনেমাটা নিচ্ছে, কিভাবে আমাদেরকে নিচ্ছে। সো আই হোপ, এবং আমি খুব করে চাই মানুষ ছবিটা নিক, কারণ মানুষ ছবিটা নিলে যেটা হবে যে তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাটলিস্ট ক্যাটাগরিটা, মানে এই ধরনের ক্যাটাগরির মুভি যদি মানুষ নেয়, এই ধরনের ডিফারেন্ট গল্পের ছবি যদি মানুষ নেয় তাহলে তো ভেরি পজিটিভ আমাদের জন্য, আর যদি না নেয় তাহলে কিন্তু আবার ইকুয়েশনটা অনেক কঠিন। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে এখন একটা খুব মিশ্র একটা সিচুয়েশন, বলতে পারছি না আসলে কি হবে, মানে আই ডোন্ট নো, বাট ভেরি মিক্সড ফিলিং, বাট আই হোপ যে মানুষ একটা ভালো রেসপন্স দেবে। আমি একটু টাপুর টুপুরের অভিব্যক্তিটা একটু জানতে চাই। ওরা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইব্রেন্ট, এক্সাইটেড, কারণ তারা তাদের মায়ের কাজ নিয়ে, বাবার কাজ নিয়ে অলওয়েজ খুব এক্সাইটেড থাকে, এবং তাদের একটাই মানে তারা ভীষণ, তাদের কাছে মনে হয় যে তাদের মা তার কাজের জায়গাটায় বেস্ট এফোর্টটা দেয়। তো সেই জায়গা থেকে টাপুর টুপুরের শুভকামনা আছে, এবং টাপুর টুপুর খুবই বলছে যে মা আমরা দেশে এসে সিনেমাটা দেখব। ওরা ডিসেম্বরেই আসবে, সো আমার ধারণা যে ওই সময় পর্যন্ত আমাদের ছবিটা থাকবে, তো কারণ একেবারেই লাস্টে যেহেতু রিলিজটা হচ্ছে, সো এক সপ্তাহের মধ্যে আই হোপ যে তারা এসে দেখতে পারবে সিনেমা হলে। তো সেই জায়গা থেকে আমিও কিছুটা এক্সাইটেড। আমাদের একটা পর্ব থাকে, সেটা হচ্ছে যা বলিব মিথ্যা বলিব, এবং আমি যে কোনো একটা বাক্য শব্দ যেটাই বলি আপনাদেরকে সেটা আসলে মিথ্যেই বলতে হবে, ঠিক আছে? সো আমি কাকে দিয়ে শুরু করবো, আপনাকে দিয়ে নাকি তাকে দিয়ে? আপনাকে দিয়ে শুরুটা করি। দরদ, এটা নিয়ে মিথ্যা বলতে হবে। দরদ নিয়ে খুবই বাজে। শাকিব খান,
খুবই ভালো। অরণ্য মামুন, ও তো আরো ভালো। আরেফিন শুভ, ও মিথ্যা। মিথ্যা বলা কঠিন। মিথ্যা বলা কঠিন। মিথ্যা বলেন। আরিফিন শুভ, দেখেছি। ওর সাথে আমার খুব কম দেখা সাক্ষাৎ হয়েছে। ও শুরু থেকে একসাথে ছিলাম, যতটুকু দেখেছি খুবই কি মিথ্যে খুবই বলবো? ছোটখাটো মানুষ। খুবই ছোটখাটো মানুষ, একদমই ছোটখাটো। বিপ্লব হায়দার, বিপ্লব হায়দার খুবই ভালো একজন মানুষ। আচ্ছা তারপরে মিথ্যা। ভয়াল, অসাধারণ ভয়ঙ্কর একটা সিনেমা, দেখতে যাচ্ছে দর্শক। গোলাম ফরিদা ছন্দা, এটা কিন্তু আপনি যেটা অ্যানসার করবেন এটা কিন্তু মিথ্যা। কাউন্টারটা অ্যাকসেপ্টেড হবে। এটা কিন্তু মিথ্যা। মিথ্যা বলতে তুমি হবে। কিন্তু মিথ্যা বলছো। আচ্ছা আবার জিজ্ঞেস ভয়াল। করছি ভয়াল। ভয়াল। খুবই ফালতু সিনেমা, কেউ এবার দেখবেন ঠিক না। আছে। আচ্ছা গোলাম ফরিদা ছন্দা, আছে মোটামুটি চলে। চলে। ইরফান সাজ্জাদ, ইরফান সাজ্জাদ কি বলবো, একটু বেটে টাইপের দেখতে, আচ্ছা যথেষ্ট মানে মেকআপ, ও কিন্তু এত সুন্দর না, খুবই বিজ্ঞত টাইপের গায়ের রং, ওই পুরো শরীরেও মেকআপ নেয় আর কি। হ্যাঁ, যে কোনো শুটিং So, বা এইটা ট্যাগলাইন করে চলে গেল। ইরফান সাজ্জাদ পুরো শরীরে বিজ্ঞত মেকআপ একটা নেয়। কালো মানুষ, সে পুরো শরীরেই মেকআপ নিয়ে সে শুটিং বা এই ধরনের প্রোগ্রাম আসলো সে এটাই করে আর কি। কিন্তু মানে চটকদার হেডলাইন হয় কিন্তু ইরফান সাজ্জাদ পুরো শরীরে মেকআপ নেয়। গোলাম ফরিদা ছন্দা আপনার কাছে টাপুর টুপুর। ওর্স বেবি, ওফ জঘন্য। আচ্ছা ভয়াল, ফালতু। আচ্ছা ওটিটি প্ল্যাটফর্ম, আছে চলে। আচ্ছা শাকিব খান, ওয়াও দারুণ। মিথ্যা, যতটা বলছি ততটা নিশ্চয়ই না আমার কাছে, হয়তো বা। আচ্ছা ইরফান সাজ্জাদ, ওটা এত মানে কি বলবো আর, মানে একদমই পছন্দ করি না আমি ওকে। কিন্তু ওয়া বলাটা কিন্তু সাকিব খানের ব্যাপারে, নারী তো, মেয়ে মানুষ তো, বলাটা কিন্তু সত্য ছিল। আপনি যত মিথ্যা ভাবেন কিন্তু সত্যি যেভাবে বলেছে এটা ভেতর থেকে আসছে কিন্তু। যাই হোক, বিপ্লব হায়দার, তারপরে সে তো সুপারস্টার আমাদের এখানে, সেটা ঠিক। বিপ্লব হায়দার, না, ওর সাথে কাজ করে আমার একদম ভালো লাগে নাই। সিনেমা। সিনেমা তো আরো জঘন্য। ওকে, আমরা আমাদের একটা পর্ব থাকে তোমাকে জানাতে, সেখানে আপনারা তিন লাইনের চিঠি লিখবেন। আপনাকেও আমি জিজ্ঞেস করবো, আপনি হয়তো লেখাটা শেষ করেননি, তাই না? হ্যাঁ, আমরা আগে। একটু সময় নিই, আমরা আপনাদের চিঠিটা ঝটপট পড়ে ফেলি, তারপরে যাহা বলিব মিথ্যা বলিব এবং চিঠি একসাথে শুনবো। ওকে ওকে ওকে, হ্যাঁ। কাকে উদ্দেশ্য করে কি লিখেছেন? মাকে উদ্দেশ্য করে লিখেছি। আচ্ছা মা, আমার মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। আমার মা বুঝতে পারে, মাঝে মধ্যে বলে ওঠে তুই আমাকে ভুলে যাচ্ছিস। আমার মা বলে, মাঝে মধ্যে আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি না, মন থেকেই বলি যে মা, আমি না আমার মেয়েটার মাঝে তোমাকে দেখতে পাই। শেষ শেষ, থ্যাংক ইউ। গোলাম ফরিদা ছন্দা, আমি আব্বুকে লিখেছি, আব্বু তুমি কি ওপার থেকে দেখতে পাচ্ছ? তোমার কন্যা কিন্তু ডাক্তার হয়নি, সে অভিনয় শিল্পী হয়েছে, অভিনয় শিল্পকে বেছে নিয়েছে। তাকে দেশের মানুষ ভালোবাসে, তবুও তোমার চেয়ে বেশি না হয়তো, তবুও তোমার ভালোবাসা আমি চাই, চোখ বন্ধ করে আব্বু। শ্রদ্ধা ভালোবাসা। ইরফান সাজ্জাদ, অলমোস্ট ডান। চিঠিটা ওকে ওকে, শর্টকাটে লিখলাম। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি, বারবার হেরেছি, বারবার ভেঙেছি। বিশ্বাস ছিল একদিন উঠে দাঁড়াবো, তোমাকে পেয়ে এখন মনে হচ্ছে আমি উঠছি। চিঠিটা লিখেছি আমার ছেলের জন্য, আজলান।
আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং আপনার জন্য একটা সুখবর আছে, আপনি যাহা বলিব মিথ্যা বলিব অংশ থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পেরেছেন, কারণ আমাদের কাছে সময় নেই, একদমই সময় নাই। আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাই। দর্শক, আরিফ ফেমাসের আয়োজন দেখছিলেন। আমরা একটা কথা বারবার বলতে চাই, আপনি আসলে বাংলাদেশের যে মানুষগুলো কাজ করছেন তারাও বাংলাদেশের, এবং ফলে এই কাজগুলো আপনি যদি মূল্যায়ন করে দেখেন, দিন শেষে আমরা সবাই জিতে চাই এবং আমরা জিতে গেলে বাংলাদেশ জিতে চাই। ভালো থাকবেন, দেখা হবে অন্যদিন আয়োজনে।